আজ দশম শ্রেণীর কোষ বিভাজন নিয়ে একটু আলোচনা করব। তো কোষ বিভাজন কি? কোষ বিভাজন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি হয়। এবার যে কোষটা থেকে বিভাজিত হয়ে কোষে নতুন কোষ উৎপন্ন হয়, সেই কোষটাকে বলা হয় জনিত্রী কোষ বা মাতৃকোষ। এবং যে কোষগুলো উৎপন্ন হয়, দেখতে পাচ্ছ, সেই কোষগুলোকে বলবো অপত্য কোষ। এবার এই কোষ বিভাজন প্রধানত তিনটে টাইপস আছে, তিনটে প্রকারের হয়। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। অ্যামাইটোসিসটা কি? এই অ্যামাইটোসিসটা হচ্ছে সব থেকে সরলতম কোষ বিভাজন। এখানে কি হয়, এই যে কোষের নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা দেখো একটা খাঁজ সৃষ্টি হয়েছে শুধুমাত্র, নিয়ে সরাসরি দেখো দুটো ভাগে ভেঙে গেছে, নিয়ে দুটো অপত্য কোষ উৎপন্ন করেছে। তো এটা যেহেতু সব থেকে সরলতম, সেটা আমি দেখতে পাবো সব থেকে নিম্ন শ্রেণীর যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী আছে তাদের ক্ষেত্রে দেখা যায়, যেমন অ্যামিবা, ইস্ট, এদের ক্ষেত্রে এই টাইপটা লক্ষ্য করা যায়। নাম্বার 2, মাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়া কি হয়, এটাতে দেখো অপত্য কোষ যে অপত্য কোষ যে দুটো উৎপন্ন হয়, সে দুটো কিন্তু সরাসরি এরকম বিভাজনের মাধ্যমে তৈরি হয় না। এখানে কয়েকটা স্টেজের মাধ্যমে এই নিউক্লিয়াসটা বিভাজন হয়। তো এই স্টেজগুলো কি সেটা পরে বলছি। তো এক্ষেত্রে এটা মনে রাখবে যে সরাসরি কিন্তু নিউক্লিয়াসটা বিভাজন হয়ে যায় না, এখানে কয়েকটা স্টেজ বা দশার মাধ্যমে নিউক্লিয়াসটা বিভাজন হয়। এবং মিওসিসের ক্ষেত্রেও তাই, এখানেও কিন্তু সরাসরি বিভাজন হবে না, এখানে কয়েকটা স্টেজের মাধ্যমেই ডিভিশনটা হবে। তো এই মাইটোসিসের ক্ষেত্রে যে অপত্য কোষ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে দুটো, কিন্তু মিওসিসের ক্ষেত্রে কী হবে, যে অপত্য কোষ উৎপন্ন হবে সেটা দেখো প্রথমে দুটো হয়েছে এবং সে দুটো থেকে চারটা, আলটিমেটলি আমি চারটা অপত্য কোষ পাবো। এবং এর সঙ্গে ডিফারেন্সটা হচ্ছে যে এখানে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা যত, অপত্য কোষের প্রত্যেকটাতে ততগুলো করেই ক্রোমোজোম থাকবে। যদি আমি ধরি এখানে 46টা ক্রোমোজোম আছে এই কোষটায়, তো এই কোষটাতেও যে অপত্য কোষ, এই কোষটাতেও 46টা ক্রোমোজোম থাকবে, এই কোষটাতেও 46টা ক্রোমোজোম থাকবে। কিন্তু এই মিওসিসের ক্ষেত্রে কী হয়, ধরো এটাতে 46টা ক্রোমোজোম আছে, এখান থেকে প্রথমে 23টা করে হবে, তারপর এখানে আবার এটা ভাঙার পরে এখান থেকে 23টা করে উৎপন্ন হবে। তো দেখতে পাচ্ছি এখানে আলটিমেটলি কী হয়, মাতৃকোষের মধ্যে যদি 46টা ক্রোমোজোম থাকে, এখানে অপত্য কোষ, সেই অপত্য কোষে প্রত্যেকটাই অর্ধেক করে চলে আসবে, অর্থাৎ 23 করে আসবে। তো এখানে তাহলে দেখতে পেলাম কি, যে মাইটোসিসে অপত্য কোষের সংখ্যা দুটো, কিন্তু মিওসিসে অপত্য কোষের সংখ্যা চারটা। এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটা দেখো সেম থাকে, এখানে যে 12 লিখেছি, এখানেও 12, ডিপ্লয়েড, এখানেও ডিপ্লয়েড। কিন্তু এখানে যদি 46টা ক্রোমোজোম থাকে, তো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হবে 23টা করে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেল। আর তার জন্য একে হ্রাস বিভাজনও বলা হয়। মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন, আর মাইটোসিসকে বলা হয় সমবিভাজন, যেহেতু ক্রোমোজোম সংখ্যাটা সমান থাকছে। তো এই মাইটোসিসটা হয় কোথায়? মাইটোসিসটা হবে আমাদের দেহ কোষগুলিতে, সে যে কোনো দেহের কোষ হতে পারে, বা উদ্ভিদের ক্ষেত্রে মূলের কোষ, পাতার কোষ, কাণ্ডের কোষ, এই সমস্ত কোষগুলো হচ্ছে দেহ কোষ। আর মিওসিসটা হয় কোথায়? জনন মাতৃকোষ, অর্থাৎ ধরো যে অংশ থেকে বা যে কোষ থেকে জনন কোষ উৎপন্ন হয়, শুক্রাণু, ডিম্বাণু, এই সমস্তগুলো, বা পরাগরেণু, ডিম্বাণু, এই সমস্ত জিনিসগুলো উৎপন্ন হয়, সেই কোষটাকে বলবো জনন মাতৃকোষ। তো এরপরে দেখব আমরা আজকে এখানে মাইটোসিস বিভাজনটা নিয়ে আলোচনা করব একটু ডিটেলসে। তো যখন মাইটোসিস কোষ বিভাজন হয়, তো সেখানে দুটো স্টেজ প্রয়োজন হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা কি? ক্যারিওকাইনেসিসটা হলো নিউক্লিয়াসের বিভাজন, মানে প্রথমে নিউক্লিয়াসটার বিভাজন হবে, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হবে, তার ফলে অপত্য কোষ সৃষ্টি হবে।
তো ফার্স্ট যেহেতু নিউক্লিয়াসে বিভাজন শুরু হবে, তো নিউক্লিয়াসে বিভাজনের ওই যে একটু আগে বলছিলাম যে কয়েকটা স্টেজের মাধ্যমে নিউক্লিয়াসটা বিভাজন হয়। সেই স্টেজগুলো কী কী? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং এটা কার ক্ষেত্রে? মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে। মিওসিস যখন যদি আমরা যাবো ডিটেলসে যদি যাই, তো সেখানে আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজেরও আবার তোমার প্রথম দ্বিতীয় এরকম ভাগ আছে। তো যাই হোক, মাইটোসিসটা নিয়ে আলোচনা করি এখন। তো ক্যারিওকাইনেসিস যখন হবে, ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে ফার্স্ট স্টেজটা হচ্ছে প্রোফেজ। এই প্রোফেজে কী হয়? প্রোফেজে দেখো এই কোষের যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা আকৃতিতে বড় হয়। নিউক্লিয়াসটা আকৃতিতে বড় হয়েছে এবং তার সঙ্গে ওই নিউক্লিয়াস ভিতর থেকে জল বাইরে বেরিয়ে চলে আসে, ডিহাইড্রেশন হয়। তার ফলে কী হয়? তোমার এই ক্রোমোজোমগুলো, মানে নিউক্লিয় যে জালিকাটা, সেই জালিকাটা থেকে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম তৈরি হয় এবং ক্রোমোজোমগুলোকে আমরা সুস্পষ্টভাবে তখন দেখতে পাই। অ্যাকচুয়ালি এই জালিকাটা থেকেই ক্রোমোজোমগুলো উৎপন্ন হয়েছে। এবং এই যে নিউক্লিয় যে পর্দাটা, এই নিউক্লিয় পর্দাটাও আস্তে আস্তে অবলুপ্ত হতে থাকে। এই যে দেখতে পাচ্ছ এখানে আস্তে আস্তে ক্রোমোজোম নিউক্লিয় পর্দাটা অবলুপ্ত হচ্ছে। তো যখন প্রোফেজটা শেষ হয়ে যাবে, সেই প্রোফেজটা যখন শেষ হয়ে যাবে, তখন সম্পূর্ণরূপে এই নিউক্লিয় পর্দাটা, তার সঙ্গে যে নিউক্লিয় লাসটা ছিল, এই নিউক্লিয় লাসটাও অবলুপ্ত হয়ে যায়। এবং তার সঙ্গে কী হয়? কোষের মধ্যে যে সেন্ট্রোজোম থাকে, সেই সেন্ট্রোজোমটা দুভাগে ভাগ হয়ে দুই প্রান্তে অবস্থান করে, দুই সাইডে অবস্থান করে কোষের। এবং সেটা প্রাণী কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষে তো সেন্ট্রোজোম নেই, তো সেখানে অন্য একটা পদ্ধতির সাহায্যে কোষ বিভাজনটা হয়, তো সেটা পরে বলছি। এবং এখানে যে দেখো ক্রোমোজোম যেটা উৎপন্ন হয়েছে, এই ক্রোমোজোমগুলো দেখো পরস্পর সঙ্গে আমি দেখি একটু পেঁচিয়ে এঁকেছি। তো এই পেঁচিয়ে থাকাটাকে বলা হয় স্পাইরালাইজেশন। তো এই স্পাইরালাইজেশনটা আমরা দেখতে পাচ্ছি কোথায়? এটা প্রোফেজ দশার মধ্যেই দেখতে পাচ্ছি। তাহলে কী কী হলো? প্রোফেজ দশার মধ্যে নিউক্লিয়াসের আকৃতি বাড়লো, সেখান থেকে জল বেরিয়ে এলো, নিউক্লিয় জালিকাটা ক্রমশ খুলে গিয়ে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম তৈরি হলো, দেখতে পাচ্ছ। এবং সেই ক্রোমোজোমগুলো দেখো দৈর্ঘ্য বরাবর একটা করে ক্রোমাটিড তৈরি করেছে, ঠিক আছে। এটা প্রথমে ক্রোমোজোমটা এরকম থাকে, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এরকম থাকে, কিন্তু সেটা যখন পরবর্তীকালে লম্বালম্বিভাবে বিভাজিত হয়, তখন ক্রোমোজোমটা এরকম হয়, এরকম দুটো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বিভাজন অবস্থায়। এবং তাছাড়া কী হয়? এই যে ক্রোমাটিড দুটো তৈরি হলো, এই ক্রোমাটিডগুলো দেখো পরস্পরের সঙ্গে পেঁচিয়ে আছে, এই অংশটাকে বলা হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি? স্পাইরালাইজেশন। এবং তার সঙ্গে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাসের অবলুপ্তি ঘটবে এই প্রোফেজের শেষের দিকে। এরপরে কি? মেটাফেজ দশায় কী হবে? যখন শুরুতে, তখন তো নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস ওর কোনো অস্তিত্ব থাকছে না, তো সেখানে শুধু ক্রোমোজোমগুলো থাকে এবং ক্রোমোজোমগুলো শর্ট, মানে খুব তোমার ছোট হয়ে যায় এবং তার সঙ্গে স্পষ্ট বোঝা যায় ক্রোমোজোমগুলোকে। এবং ক্রোমোজোমগুলো এই কোষের যে নিরক্ষীয় অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে, দেখতে পাচ্ছি। এবং কীভাবে কার সঙ্গে যুক্ত আছে? যে বললাম যে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমটা দুই ভাগে ভাগ হয়ে যায়, তো সেন্ট্রোজোমটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং সেখান থেকে যে অ্যাস্ট্রাল রশ্মি, সেই অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়েছে। এই বেমতন্তু গঠনের মাধ্যমে দেখো এই ক্রোমোজোমগুলির যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ারের সঙ্গে এই বেমতন্তুটি যুক্ত আছে। এটা বেমতন্তু লিখে দিই। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম থাকে না, সেক্ষেত্রে অন্য একটা প্রসেস, অন্য একটাভাবে হয়। সেটা হচ্ছে সাইটোপ্লাজমের যে অনুনালিকা, সেই সাইটোপ্লাজমীয় অনুনালিকা থেকে এই বেমতন্তুটা গঠন হয়। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কীভাবে বেমতন্তু গঠন হচ্ছে? সাইটোপ্লাজমীয় অনুনালিকা থেকে। আর প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের যে অ্যাস্ট্রাল রশ্মি, সেই অ্যাস্ট্রাল রশ্মিগুলোই বর্ধিত হয়ে বেমতন্তু গঠন করে। তো নেক্সট স্টেজ হচ্ছে কি? অ্যানাফেজ। এই অ্যানাফেজ দশা যখন শুরু হয়, তখন এই যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটা দেখেছিলে মেটাফেজে, এই সেন্ট্রোমিয়ারটাও কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে যখনই দুভাগে বিভক্ত হয়ে যাবে, এটা দুভাগে বিভক্ত হয়ে গেলে তোমার লম্বালম্বিভাবে দুটো ক্রোমোজোম তৈরি হতে পারছে। তো তখন কি হবে? এই ক্রোমোজোমের
মানে একটা ক্রোমোজোম এদিকে চলে যাবে এবং একটা ক্রোমোজোম এদিকে চলে আসবে, এবং এটা হবে কি এই বেমতন্তুর সংকোচনের মাধ্যমে। এবং দেখতে পাচ্ছ যে ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এখানে এইদিকে চলে যাচ্ছে, মানে একটা মেরুর দিকে, আর অর্ধেক সংখ্যক বিপরীত মেরুর দিকে চলে আসছে। এটাকে বলা হয় কি অ্যানাফেজিক মুভমেন্ট বা অ্যানাফেজিক চলন। নেক্সট স্টেজ টেলোফেজ। টেলোফেজে দেখো তাহলে এটা কি মেরুর দিকে যেহেতু চলে গেছে, তাহলে দুই মেরুতে সমান সংখ্যক ক্রোমোজোম পৌঁছে গেল এখানে দেখো এই অ্যানাফেজের ক্ষেত্রে, তাহলে অ্যানাফেজে চলে গেল। তাহলে এবার টেলোফেজে আমি দেখতে পাবো কি যে ক্রোমোজোমগুলো অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এদিকে চলে গেছে, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এই মেরুতে চলে এসছে, এবং আস্তে আস্তে কী হবে এই নিউক্লিয় পর্দারও আবির্ভাব ঘটবে এবং নিউক্লিয় লাসেরও আবির্ভাব ঘটবে, এবং তার সঙ্গে এই ক্রোমোজোমগুলি খুলে গিয়ে ওই নিউক্লিয় জালিকা সৃষ্টি করবে। এই যে দেখো নিউক্লিয় জালিকা, ক্রোমোজোমগুলো খুলে গিয়ে নিউক্লিয় জালিকা মানে একটা, এবং তার সঙ্গে এই নিউক্লিয় পর্দাটাও সম্পূর্ণভাবে গঠিত হয়েছে, নিউক্লিয় লাশও গঠন হয়ে গেছে। তাহলে দুটো অপত্য নিউক্লিয়াস আমি পেয়ে গেলাম। এখনও কিন্তু কোষটা একটাই আছে, শুধুমাত্র নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হলো। এরপরের স্টেজে কী হবে, সাইটোপ্লাজমটা বিভাজন হলে তবে যে দুটো অপত্য কোষ তৈরি হবে। তো দেখা যাক নেক্সট স্টেজ কী হয়। নেক্সট স্টেজ হলো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। তো এই সাইটোপ্লাজমের বিভাজনটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে একরকম হয়, প্রাণী কোষের ক্ষেত্রে একরকম হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কী হয়, দেখো এই দুটো অপত্য নিউক্লিয়াসের মাঝে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর অনুনালিকা, সাইটোপ্লাজমের যে অনুনালিকাগুলো আছে সেই অনুনালিকাগুলো সঞ্চিত হয়ে একটা এখানে স্তর সৃষ্টি করছে, এবং তার সঙ্গে কোষ প্রাচীরে যে উপাদান থাকে সেগুলো সঞ্চিত হবে, যেমন ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, স্পিরিন, এই সমস্ত সঞ্চিত হয়ে এখানে মাঝখানে একটা কোষপাত গঠন হচ্ছে, সেটা সেল প্লেট বলা হয়, এবং এটা হচ্ছে কার ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এবং তার ফলে কী হচ্ছে, দুটো অপত্য কোষ তৈরি হয়ে গেল। এই যে কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এই কোষপাত গঠন হবে না। প্রাণী কোষের ক্ষেত্রে দেখো একটা খাঁজ সৃষ্টি হয়েছে, খাঁজ বা ক্লিভেজ। তাহলে এই খাঁজ বা ক্লিভেজের মাধ্যমে দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে, বা আস্তে আস্তে দেখো এটা খাঁজটা বাড়তে থাকবে, এদিকে এগোতে থাকবে, নিয়ে দুটো অপত্য কোষ তৈরি হয়ে যাবে।